22,983 কোটি টাকায়। করোনাকালে দেয়া বাজেটের শিরোনাম ছিল অর্থনৈতিক উত্তরণ, ভবিষ্যৎ পথ পরিক্রমা। এই অর্থনৈতিক উত্তরণ আর ভবিষ্যৎ পথ পরিক্রমা পর্যালোচনা করে দেখা গেল করোনাকালে উন্নয়নের সংজ্ঞা হবার কথা ছিল যে জীবন এবং জীবিকা, এই দুই ক্ষেত্রেই ভীষণভাবে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে 2020-21 অর্থ বছরের বাজেট। সম্পূরক বাজেটে 19টি মন্ত্রণালয় ও বিভাগে বরাদ্দ বৃদ্ধির যে তালিকা দেওয়া হয়েছে তাতে খুব আশ্চর্যজনকভাবে বাদ পড়েছে করোনাকালে অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কৃষি, সমাজ কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। করোনার মতো এত জরুরি পরিস্থিতিতে কৃষিতে চলতি অর্থ বছরের বাজেট বরাদ্দ একেবারেই অপ্রতুল ছিল মাননীয় স্পিকার। তার উপর সংশোধিত বাজেটে এই বরাদ্দ আরও কমেছে। এর ফলে আমরা দেখেছি খাদ্যশস্যের আমদানি সাম্প্রতিক অতীতে সর্বোচ্চ পর্যায়ে গেছে। মাননীয় স্পিকার, 19টি মন্ত্রণালয়ে বরাদ্দ বৃদ্ধির কথা বলা হলেও দেখা যাচ্ছে চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে মাত্র 49% এডিপি বাস্তবায়ন হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগে বরাদ্দ বাড়লেও বিগত 10 বছরের মধ্যে স্বাস্থ্যসেবার এডিপি বাস্তবায়ন এই বছরই সবচাইতে কম। অর্থ বছরের প্রথম 10 মাসে বরাদ্দের মাত্র 25% ব্যয় করতে পেরেছে স্বাস্থ্যসেবা বিভাগ। অথচ মাননীয় স্পিকার, করোনার সর্বাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল এই স্বাস্থ্য মন্ত্রণালয়। যে মন্ত্রণালয় করোনার মতো এত জরুরি অবস্থাতেও তার বরাদ্দকৃত অর্থ খরচে এত অদক্ষতা দেখিয়েছে, সেই মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ানোর অর্থ যে কি সেটা দেশের মানুষ খুব ভালো বোঝে। অকল্পনীয় দামে আমরা দেখেছি বালিশ কিনতে, ওটির পর্দা কিনতে, বই কিনতে, কাঁটা চামচ কিনতে, এবং এখন দেখা যাচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে 250 টাকার বিশেষ সুই 100 গুণ বেশি দাম দিয়ে 25,000 টাকায় কেনা হচ্ছে। মাননীয় স্পিকার, গত বছরে বাজেট প্রণীত হয়েছিল করোনার মধ্যে, কিন্তু তাতে স্বাস্থ্য খাতে তার ন্যূনতম কোনো প্রতিফলন আমরা দেখতে পাইনি। জিডিপির অনুপাতে মাত্র 0.9% বরাদ্দ ছিল স্বাস্থ্য খাতে, যেটা নিয়ে স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন, এমন অবহেলার মাসুল দিতে হচ্ছে আজকে আমাদেরকে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দের 15% এবং জিডিপির কমপক্ষে 5% হওয়া উচিত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের সবচেয়ে কম বরাদ্দ বাংলাদেশে। এদিকে বরাদ্দ যা দেওয়া হয়েছে সেটাও কেন ঠিকঠাক ব্যয় করা গেল না, এই প্রশ্ন আমি রেখে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বারংবার নির্দেশনা দেবার পরেও এখনো দেশের 42টি জেলায় সরকারি পর্যায়ে কোনো আইসিইউ কেন নেই? কেন এখনো রাজশাহী বিভাগে একটা বেডের জন্য মানুষকে 2 দিন ঘুরেও একটা বেড জোগাড় করতে পারে না হাসপাতালে? চিকিৎসা সেবা এখন ব্যবসায় পরিণত হয়েছে মাননীয় স্পিকার। ব্যক্তি খাতে ব্যয় কমার বদলে 67% থেকে বেড়ে দাঁড়িয়েছে 72%। এর ফলে স্বাস্থ্য ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর প্রায় 66 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায়। মাননীয় স্পিকার, এই মহামারীতে টিকা ব্যবস্থাপনায় শুরু থেকে আমরা 9/6 দেখেছি। সব ডিম এক ঝুড়িতে রাখার ফল হয়েছে সেরাম ইনস্টিটিউটের 6 মাসে 3 কোটি ডোজ টিকা দেবার কথা থাকলেও এবং সেই বাবদ মূল্য পরিশোধ করার পরেও টিকা এসেছে মাত্র 70 লাখ ডোজ, আর বেক্সিমকো এর মধ্যে লাভ করে নিয়েছে 38 কোটি টাকা। নিজের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় বেক্সিমকোর চাপের কারণেই সরকার টিকার বিকল্প উৎসে যেতে পারে নাই, যদিও রাশিয়া এবং চীন বাংলাদেশের সাথে চুক্তি করতে চেয়েছিল। কে বলেছেন? বলেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। এবং তিনি যখন এই কথা বলেন তখন টিকা নিয়ে দীর্ঘদিন থেকে জনগণের যে অভিযোগ থাকে সেটা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। টিকা বিক্রি করে সরকারি দলের এক অতি ক্ষমতাশীল ব্যক্তির লাভের জন্য রাষ্ট্রের নাগরিকদের জীবনকে হুমকির মুখে ফেলা হয়েছে মাননীয় স্পিকার। করোনার শুরুতেই মাস্ক, পিপিই, সুরক্ষা সরঞ্জাম, টেস্টের জালিয়াতি, কেনাকাটা, লুটপাটের খবর আমাদের সামনে নিয়মিত এসছে। সাম্প্রতিক সময় ভয়ঙ্কর দুর্নীতির খবর এসছে স্বাস্থ্য খাতে জনবল নিয়োগ নিয়েও। করোনার জন্য জরুরি ভিত্তিতে হেলথ টেকনিশিয়ান নিয়োগে মাথাপিছু 15 থেকে 20 লক্ষ টাকা দুর্নীতির বিভৎস খবর প্রকাশিত হয়েছে প্রথম আলোতে। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম যখন এখন 1 কোটি দেব, পরে আরো 1 কোটি পাবেন, 350 কোটি টাকার জরুরি কেনাকাটায় অনিয়ম, পড়ে আছে জীবন রক্ষাকারী সামগ্রী, কিটের ঘাটতি নিয়ে 2 রকমের তথ্য, উৎপাদন নয় রাশিয়ার সঙ্গে চুক্তিটি গোপনীয়তার ইত্যাদি শিরোনামে নানা রিপোর্ট করে স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতি তুলে ধরেছেন, তখন তাকে চরমভাবে হেনস্থার শিকার হতে হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। আমি মানুষের চিন্তা, বাক ও মত প্রকাশের স্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যমের স্বার্থে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, রোজিনাকে 6 ঘন্টা ধরে যে হেনস্থা করা হলো, যারা এই জন্য দায়ী তাদের ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে সেটাও আমি আপনার মাধ্যমে জানতে চাই। সরকার গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে বারবারই সংখ্যা নিয়ে আসে। আমি একটা বিষয় খুব স্পষ্ট বলতে চাই, কোনো গণমাধ্যমকে তার রিপোর্ট প্রকাশের জন্য যদি হেনস্থার শিকার হতে হয়, নানা রকম হুমকির মুখে পড়তে হয়, তখন আর কোনো গণমাধ্যমে স্বাধীনভাবে কাজ করতে পারে না। মাননীয় স্পিকার, বিশ্ব গণমাধ্যম সূচকে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 152তম এবং মিয়ানমার এবং আফগানিস্তানের অবস্থাও বাংলাদেশের চাইতে ভালো।
আমরা অবাক হয়ে দেখি প্রতিটা বিভাগে ব্যয় বাড়ানো হয়েছে উন্নয়নে। উন্নয়নে কোনো আপত্তি ছিল না যদি সেটা অন্তর্ভুক্তিমূলক, সুষম, দক্ষ, দুর্নীতিমুক্ত হতো। কিন্তু ভাগ্যচক্রে গত এক যুগের ক্রিপ্টোক্রেসি এবং ক্রনিক ক্যাপিটালিজমের ধাক্কায় এই দেশে উন্নয়ন হয়েছে কোটি কতক মানুষের, ধনী আরো ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে, বৈষম্য প্রতিদিন বাড়ছে। সরকার যখন দাবি করে জিডিপি 34 লক্ষ কোটি টাকার ওপরে, বাজেট প্রস্তাবিত হয় 6 লক্ষ কোটি টাকার, প্রবৃদ্ধির দাবি আসে 7.2%, মাথাপিছু আয় দাবি করা হয় $2,227, তখন করোনায় দারিদ্র্যের সংখ্যা 20% থেকে বেড়ে দাঁড়িয়েছে 42%। সানেমের রিপোর্ট মাননীয় স্পিকার। এবং পিপিআরসি এবং ব্র্যাকের যৌথ গবেষণা বলছে নতুন করে দারিদ্র্যের কাতারে ঢুকেছে কম করে হলো 2,45,00,000 মানুষ। আর করোনার আগে যে বৈষম্য নির্দেশক গিনি সহক ছিল 0.485, সেটা নিশ্চিতভাবে এখন 0.5 ছাড়িয়ে বহুদূর চলে গেছে। স্বজন তোষণ অর্থনীতি বা ক্রনিক ক্যাপিটালিজমের ফলে 1% লোকের হাতে 60 থেকে 70% সম্পত্তি জমা হয়েছে, আর যে কারণে অতি ধনী বৃদ্ধির হারে বাংলাদেশ এখন বিশ্বে প্রথম। এই করোনাকালে অপ্রদর্শিত আয়ের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছে হাজার হাজার মানুষ। এর ফলে যুক্ত হয়েছে মুক্তবাজার অর্থনীতির সমপ্রতিযোগিতার স্বাভাবিক যে বিকাশ, সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। নতুন আসা এই দরিদ্র মানুষের তালিকা দূরেই থাকুক, পুরনো দরিদ্রদের কোনো সঠিক তালিকা পর্যন্ত সরকারের কাছে নাই। সরকারি গবেষণায় দেখা গেছে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তালিকাভুক্ত থাকা মানুষের 46%ই ভাতা নেবার যোগ্যতা পূরণ করেন না। সর্বোচ্চ দুর্নীতি, রাজনীতিকরণ এবং দলীয়করণের ফল হয়েছে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান বা সরকারি কর্মকর্তাদের সাথে যোগসাজশ ছাড়া কোনো ভাতা পাওয়া এখন অসম্ভব। এছাড়া সামাজিক নিরাপত্তা খাতে সরকারি চাকরিজীবীদের পেনশন, সঞ্চয়পত্রের সুদ, প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের বৃত্তির টাকা আছে। এ কারণে সামাজিক সুরক্ষা খাতে প্রতি বছর যে বরাদ্দ দেখানো হয়, দরিদ্র অসহায় মানুষের জন্য প্রকৃত বরাদ্দ তার চেয়ে অনেক কম। দরিদ্র মানুষের কোনো তালিকা যেহেতু সরকারের কাছে নাই, তাই 2.5 কোটির উপর নতুন দরিদ্র সীমার নিচে নামায় মানুষগুলো না পেয়েছে কোনো ভাতা, না কোনো সহায়তা। মাননীয় স্পিকার, বিশ্বজুড়ে অর্থনীতিবিদরা বলছেন এই মুহূর্তে মানুষের হাতে নগদ টাকা দেবার কোনো বিকল্প নাই। গত বছর 50 লাখ মানুষের হাতে 2,500 টাকা দেবার যে প্রকল্প সরকার নিয়েছিল, সেটা প্রাথমিকভাবে দুর্নীতির কারণে ভেস্তে যায় এবং পরে মাত্র 35 লক্ষ মানুষের হাতে 2,500 টাকা দেওয়া হয়। এই একই প্রকল্প এবারও নেওয়া হয়েছে। আমি প্রশ্ন রাখি, 5 সদস্যের একটা পরিবারের জন্য এই 2,500 টাকা এই বাজারে কতটুকু কাজে দেবে, এই প্রশ্ন থেকেই যায়। করোনাতে আমরা হারিয়েছি অনেক কিছু, সেই সঙ্গে আমরা হারিয়েছি মধ্যবিত্ত। করোনার আগে যে মধ্যবিত্তের আকার ছিল 70%, করোনার পরে সেটা নেমে দাঁড়িয়েছে 50%। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে মাননীয় স্পিকার, আপনারা জানেন যে নারায়ণগঞ্জে 333 নম্বরে সাহায্য চেয়ে মহাবিপদে পড়েছিলেন ফরিদ আহমেদ। বলা হয়েছিল তিনি যেহেতু একজন পৈতৃক সূত্রে একটা বাড়ির মালিক এবং তিনি একটা হোসিয়ারি কারখানায় কাজ করেন, সুতরাং তিনি। জি, 2 মিনিট মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বলা হয়েছিল যেহেতু তিনি তার একটা পৈতৃক বাড়ি আছে, সেহেতু এই 333 নম্বরে টেলিফোন করে তিনি আমলাদের অযথা ব্যতিব্যস্ত করেছেন এবং সেই শাস্তি হিসেবে তাকে 100 গরিব লোকের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করতে বলা হয়। তিনি তার স্ত্রীর গয়না বন্ধক রেখে এবং 65,000 টাকা ধার করে সেই পরিশোধ করেন এবং তিনি বলেন যে আমি ধনী নই, আমি গরিব, আমি অত্যন্ত গরিব। 3 মাস আগে থেকে আমার ঘরে খাবারের কষ্ট, আমার বউ অনেক কষ্টে খাবার জোগাড় করছে। কথাগুলো লিখতে লিখতে অনেক কাঁদলাম। কথাগুলো লেখা ছিল রাজশাহীর টুটুল নামের একজন ফ্রিল্যান্সার আইটি কর্মীর। মাননীয় স্পিকার, দেশের সকল জাতীয় গণমাধ্যমে খবর এসছে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন, কারণ তার ঘরে পর্যাপ্ত খাবার ছিল না এবং তিনি অত্যন্ত ঋণে জর্জরিত ছিলেন। এটাই হচ্ছে করোনাকালে মধ্যবিত্তের গল্প। মধ্যবিত্তকে সাহায্য করবার কোনো পরিকল্পনা করোনাকালের কোনো বাজেটেই ছিল না। এমনকি প্রণোদনার ক্ষেত্রে আমরা দেখেছি সরকারের মূল লক্ষ্য ছিল বৃহৎ শিল্প। সরকার টেস্টি প্যাকেজের মাধ্যমে 1 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল, যার মধ্যে দরিদ্র ও কর্মহীন মানুষের